বর্তমান সময়ের একটা কমন প্রবলেম হলো স্পন্ডলাইটিস ও স্পন্ডাইলোসিস। এটি বর্তমানে একটি কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। প্রায়শই রোগীরা চেম্বারে এসে অভিযোগ করছে, ডাক্তারবাবু স্পন্ডলাইটিসে মরে গেলাম, এর কোনো চিকিৎসা আছে কি? কত ওষুধ খাচ্ছি, কত বেড নিচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। তো আজকে আমি স্পন্ডলাইটিস ও স্পন্ডাইলোসিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিষয়টা আপনার ক্লিয়ার হবে। এই স্পন্ডলাইটিস বা স্পন্ডাইলোসিস বুঝতে গেলে সর্বপ্রথমে আমাদের হিউম্যান স্পাইন বা মানুষের যে শিরদাঁড়া তার অ্যানাটমিটা একটু বুঝতে হবে। এক নজরে দেখে নেওয়া যাক যে হিউম্যান স্পাইন বা ভার্টিব্রা এর অ্যানাটমিটা কীভাবে তৈরি হচ্ছে। ভার্টিব্রাল কলাম বা স্পাইনাল কলাম হলো মানবদেহের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টস, যেটি আমাদের মেন বডিকে সাপোর্ট প্রদান করে। আমরা ডান দিকে বাঁ দিকে উপরে নিচে ব্যান্ড হতে পারি, আমরা হাঁটাচলা করতে পারি, বিভিন্ন দিকে আমরা ফিরতে পারি। এই ভার্টিব্রাল কলাম 33টি ইন্ডিভিজুয়াল বোন, প্রত্যেকে বলা হয় ভার্টিব্রা। এই 33টি ভার্টিব্রা নিয়ে গঠিত এবং প্রত্যেক ভার্টিব্রার মাঝখানে একটি করে ডিস্ক থাকে। এই ভার্টিব্রা কলামকে 4টে ভাগে ভাগ করি: সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, লাম্বরাল অ্যান্ড স্যাক্রাল ভার্টিব্রা। সার্ভাইকালে C1 থেকে C7 টোটাল 7টা বোন থাকে, যাকে বলা হয় সার্ভাইকাল ভার্টিব্রা, যার জন্য আমরা ঘাটকে এদিক ওদিকে আমরা ঘোরাতে পারি। পিঠে যে ভার্টিব্রা রয়েছে তাকে বলে থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রা টোটাল 12টা ভার্টিব্রা নিয়ে গঠিত। T1 থেকে T12 এই নামে নামকরণ করা হয় থোরাসিক ভার্টিব্রা। এই থোরাসিক ভার্টিব্রা থাকার জন্য আমরা কিন্তু উপর নিচে বসতে পারি। তারপরে হলো লাম্বরাল ভার্টিব্রা, L1 থেকে L5 এই 5টি ভার্টিব্রা নিয়ে গঠিত লাম্বরাল ভার্টিব্রা। আমরা যে মাজার যে ভার্টিব্রার কথা বলি সেটা কিন্তু এই লাম্বার ভার্টিব্রাকে বলা হয়। লাম্বার ভার্টিব্রা এর পরে এর নিচে যে ভার্টিব্রা রয়েছে তাকে বলা হয় স্যাক্রাম। স্যাক্রাম স্যাক্রাম এবং স্যাক্রামের নিচে রয়েছে কক্সিস। এখানে অনেকগুলো হাড়ের সমন্বয় নিয়ে গঠিত। এই স্যাক্রাম ও কক্সিসে এরা কিন্তু সংযুক্ত রয়েছে দুই পাশে দুটি ইলিয়াক রিজিয়নে। প্রতিটি ভার্টিব্রা মাঝখানে একটি সফট ডিস্ক নিয়ে জুড়ে রয়েছে। এই সফট ডিস্ক থাকায় এরা কিন্তু ফ্লেক্সিবল হতে পারে। এই ডিস্কগুলি সাধারণত নরম তন্তু দিয়ে তৈরি। এর মাঝখানে একটি নরম অংশ থাকে, যাকে বলে ডিস্ক নিউক্লিয়াস। হিউম্যান স্পাইন বা মানুষের যে শিরদাঁড়া বা মেরুদণ্ডের যে অ্যানাটমি একটা বেসিক আইডিয়া দেওয়া হলো। এবারে জানবো যে স্পন্ডালাইটিস বা স্পন্ডাইলোসিস কীভাবে ফর্ম করছে বা কীভাবে এটা তৈরি হচ্ছে। স্পন্ডালাইটিসকে আর এক কথা বলা হয় অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস, যেখানে অ্যাঙ্কোলাইসিস মানে হলো লস অফ মোবিলিটি অফ দ্য স্পাইন এবং স্পন্ডালাইটিস কথা অর্থ হলো স্পাইনের ইনফ্লামেশন। ক্রনিকভাবে যদি চলে, অর্থাৎ অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস কী হয়, ক্রনিক ইনফ্লামেশন ঘটে স্পাইনের এবং স্যাক্রো ইলিয়াক জয়েন্টের একটা অনেক পুরাতনভাবে ক্রনিকভাবে একটা ইনফ্লামেশন ঘটে আমাদের স্পাইন এবং স্যাক্রো ইলিয়াক জয়েন্টে। সেখানে কী হয়, অত্যাধিক ব্যথা যন্ত্রণা তৈরি হয়। যেহেতু ইনফ্লামেশন রয়েছে তার জন্য আমাদের ভার্টিব্রাতে অত্যাধিক টেনে ধরা ব্যথা, কষে ধরা ব্যথা, যন্ত্রণা এবং শক্ত হয়ে যাওয়া। ভার্টিব্রা কিন্তু শক্ত হয়ে যায় এবং জয়েন্টগুলো শক্ত হয়ে যায়, আমাদের ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যায়। স্যাক্রো ইলিয়াক জয়েন্টগুলো অনেকটাই কিন্তু ব্যথা প্রবণ হয়ে ওঠে, উঁচু নিচু হওয়া যায় না, বসতে পারা যায় না, বসার থেকে উঠে দাঁড়াতে গেলে অত্যাধিক কষ্ট হয়, কোমরে হাড়ে ব্যথা হয়। আর কি হয়, আমাদের ভার্টিব্রার স্টিফনেস এসে যায় এবং টেন্ডারনেস দেখা দেয় এবং সমস্ত শরীরে কিন্তু একটা ব্যথা যন্ত্রণা ভাব থেকে থাকে। এবং আর কি হয়, এর পাশাপাশি আমাদের শরীরে একটা ইনফ্লামেশন থাকার দরুন জ্বর আসতে পারে এবং ইনফ্লামেশন যেহেতু শরীরে রয়েছে তার জন্য আমাদের চোখে, আমাদের হার্টে, লাংসে এবং কিডনিতেও কিন্তু ইনফ্লামেশন ঘটতে পারে। এর পাশাপাশি সমস্ত শরীরে একটা ব্যথা যন্ত্রণা বোধ সর্বত্র থেকে যায় এবং দেখা যায় সাধারণত মহিলাদের তুলনায়
পুরুষরা কিন্তু বেশি এফেক্টেড হয়। যে কোনো গ্রুপের কিন্তু এটা হতে পারে, বাচ্চাদেরও কিন্তু হতে পারে। তখন তাকে বলা হয় জুভেনাইল অ্যাঙ্কোলাইজিং স্পন্ডোলাইটিস। জুভেনাইল অ্যাঙ্কোলাইজিং স্পন্ডোলাইটিস বাচ্চাদের কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে, যদি পরিবারে কারোর থেকে থাকে। তো এখানে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে কোমরে এবং মাজায় অত্যাধিক ব্যথা থাকে এবং ইনফ্লামেশন হওয়ার দরুন আমাদের ভার্টিব্রাগুলো স্টিফনেস হয়ে যায়, সেখানে টেন্ডারনেস হয়ে যায় এবং অত্যাধিক ব্যথা যন্ত্রণা থাকে। দেখা যায় এই সেলে B27 জিন এর প্রাদুর্ভাবের জন্য, এর অ্যাক্টিভনেসের জন্য কিন্তু এটা হয়ে থাকে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে এটা প্রমাণিত। এই সেলে B27 জিন এর যে বৈশিষ্ট্য, এরা যদি একবার অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিসের বৈশিষ্ট্য বহন করে আর যদি ফ্যামিলি হিস্ট্রি কারোর থেকে থাকে, তাহলে কিন্তু তার পরবর্তীতে হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া পরিবেশগত ফ্যাক্টর কিন্তু অত্যাধিক দায়ী। কিছু ইমিউন সিস্টেম প্রবলেমের জন্য কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। শরীরে যদি ক্রনিক টিস্যু ইনফ্লামেশন যদি থাকে, সেটাও কিন্তু এর একটা দায়ী হিসেবে ধরা যেতে পারে। ঘাড়ে এবং কোমরে যে ব্যথা, এটাই কিন্তু বেশিরভাগভাবে পরিলক্ষিত হয়। বেশিরভাগ পেশেন্টরা কিন্তু এ কথাটাই বলে। বেশিরভাগ পেশেন্টে কোমরে ব্যথা নিয়ে আসে, তারা কোমরে উঁচু নিচে হতে পারে না, অত্যাধিক ব্যথা যন্ত্রণা কোমরে থাকে, বসতে পারে না, উঠতে পারে না। তারপরে কি হয়, কোমরটা এত বেশি ব্যথা হয়, বিশেষ করে স্যাক্রো ইলিয়াক জয়েন্টে অত্যাধিক ব্যথা হয়। এই ব্যথা হওয়ার দরুন তারা অনেক সময় কোমর ধরে হাঁটাহাঁটি করে, মাজা ধরে হাঁটাহাঁটি করে, উঠতে বসতে নানা রকম প্রবলেম হয়। ভার্টিব্রাগুলো একটার সঙ্গে একটা প্রায় জুড়ে থাকে, ডিস্ক নষ্ট হয়ে যায়, ডিস্কের ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যায়। তার দরুন কি হয়, আমাদের ডিস্কের মোবিলিটি নষ্ট হয়ে যাওয়ার জন্য লোয়ার স্পাইনে অত্যাধিক ব্যথা থাকে, শারীরিক দুর্বলতা ফ্যাটিকনেস এসে যায় এবং পাশাপাশি কি হয়, একটা ইনফ্ল্যামেশন থাকার দরুন শরীরে কিন্তু জড়াভাব কিন্তু সবসময় থাকে। খিদে মন্দা দেখা যায়, খিদে কমে আসে, লস অফ অ্যাপিটাইট দেখা যায়, চোখে ইনফ্ল্যামেশন ঘটে, চোখ লাল হয়ে যায়, গোড়ালিতে ব্যথা হয়, কোমরে হিপে ব্যথা হয়, শোল্ডারে ব্যথা হয় এবং কখনো কখনো হাঁটুতেও কিন্তু ব্যথা হতে পারে, অ্যাঙ্কেলে ব্যথা হতে পারে। এরপর পেশেন্ট কি হয়, আমাদের কাছে আসেন, আমরা কি করি, পেশেন্টের মুখ থেকে সব কিছু শুনি, তার সমস্যা শুনি, তার কোথায় সমস্যা, এবং পরবর্তীতে আমরা তাকে রিপোর্ট করতে পাঠাই। ফিজিক্যাল এক্সামিনেশন প্রথমে করে নিয়ে তাকে রিপোর্ট করতে পাঠানো হয়। রিপোর্টে কি হয়, এক্সরে রিপোর্ট করতে হয়। এক্সরে রিপোর্ট করলে সেখানে ধরা পড়ে ব্লাড টেস্টের প্রয়োজন হতে পারে, তার কোনো যদি ইনফ্লামেশন শরীরের মধ্যে থাকে। এবং আমরা সাধারণত ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্য দিয়ে এবং এক্সরে রিপোর্টের মধ্য দিয়ে কিন্তু এটা আমরা রোগটা নির্ণয় করতে পারি। ফিজিক্যাল এক্সামিনেশন করলে আমরা স্পাইনে যে স্টিফনেস ভাবটা সেটা কতটা হয়েছে সেটা বুঝতে পারি। এক্সরে করলে এক্সরে রিপোর্টে কিন্তু এগুলো লেখা থাকবে এবং এক্সরে প্লেটের মধ্যে কিন্তু এর সুন্দর চিত্র কিন্তু উঠে আসবে। সহজে কিন্তু আমরা স্পন্ডালাইটিসকে আইডেন্টিফাই করতে পারি, এটাকে ডিটারমাইন করতে পারি। এই যে ডিজিজটা অর্থাৎ স্পন্ডালাইটিস বা স্পন্ডালোসিস একটা কমপ্লেক্স বিষয়, তবুও মোটামুটি ওভারঅল একটা ধারণা দেওয়া হলো। এবারে জানবো এর ট্রিটমেন্ট বা এর চিকিৎসা কি রয়েছে। তো এর যে সুন্দর একটা চিকিৎসা ব্যবস্থা কিন্তু রয়েছে বায়োকেমিক এবং হোমিওপ্যাথিতে। তো জানবো আমরা যে কোন কোন মেডিসিন বায়োকেমিক বা হোমিওপ্যাথিতে ইউজ করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। বায়োকেমিক মেডিসিন হিসাবে বলবো, প্রথমে যে মেডিসিনটা আসছে সেটা হলো ক্যালকেরিয়া ফ্লোরিকা। ক্যালকেরিয়া ফ্লোরিকা এই মেডিসিনটি 12x পাওয়ারে বা 30x পাওয়ারে দিনে 4 বার 4টে করে ট্যাবলেট খেতে হবে। এর সঙ্গে আরেকটা বায়োকেমিক মেডিসিন খেতে হবে, সেটা হলো ম্যাকফস 12x। ম্যাকফস 12x এই মেডিসিনটি দিনে 4 বার 4টে করে মেডিসিন উষ্ণ জল সহ খাওয়ার আগে অথবা খাওয়ার পরে খেতে হবে। আর একটা বায়োকেমিক মেডিসিন সাধারণত যারা একটু বয়স হয়ে যায়, বয়সের ফলে বা বয়স বৃদ্ধির ফলে যে স্পন্ডালাইটিস বা স্পন্ডালোসিস হয়, সেক্ষেত্রে যে মেডিসিনটা অ্যাড করতে হবে সেটা হলো ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস 12x পাওয়ারের মেডিসিন 4টে করে ট্যাবলেট দিনে 4 বার খাওয়ার আগে বা খাওয়ার পরে খেতে হবে। তো বায়োকেমিক মেডিসিনগুলো এগুলো ইউজ হবে, এগুলো ইউজ করতে হবে। এর সঙ্গে হোমিওপ্যাথিক মেডিসিন নেওয়া যেতে পারে, সেটা হলো হোমিওপ্যাথিক মেডিসিন রাস্টক্স। রাস্টক্স এই মেডিসিনটি 200 বা 1m বা খুব বেশি হলে 10m পাওয়ারে খেতে হবে, 3 ফোঁটা করে দিনে 2 বার উষ্ণ জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে। আর একটা মেডিসিন খেতে হবে, সেটা হলো লাইকোপোডিয়াম।
যদি দেহের ডান দিকে ব্যথা হয়, ডান পাশে স্পন্ডালাইটিস যদি বেশি হয় বা বিশেষ করে বিকালের দিকে বাড়ে, তার সঙ্গে যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, তাহলে লাইকোপোডিয়াম মেডিসিনটি 200 বা 1 mg পাওয়ারের দিনে 2 বার 3 ফোঁটা করে অল্প জলসহ খেতে হবে। আর একটা মেডিসিন, হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়া যেতে পারে, সেটা হলো গুয়েকাম মাদার। গুয়েকাম মাদার মেডিসিনটি 10 ফোঁটা করে দিনে 2 বার খাওয়ার আগে অথবা খাওয়ার পরে খাওয়া যেতে পারে। এবার একটা কমপ্লেক্স মেডিসিন জানি। এই কমপ্লেক্স মেডিসিনটা খেলে কিন্তু অনেকটাই আরাম পাওয়া যায়, অনেক উপশম পাওয়া যায়। যদি সার্ভাইকাল স্পন্ডোলাইটিস হয়, তাহলে ভার্গাভ কোম্পানির স্পন্ডিন ড্রপ ভেরি ভেরি এফেক্টিভ মেডিসিন। এই স্পন্ডিন ড্রপ 20 ফোঁটা করে দিনে 2 বার বা 3 বার উষ্ণ জলসহ খেলে উপশম পাওয়া যায়। যদি কোমরে ব্যথা হয় বা কোমরে বা লাম্বরাল স্পন্ডালাইটিস যদি হয়, সেক্ষেত্রে লাম্বরিন এই যে মেডিসিনটা রয়েছে, এটা 20 ফোঁটা করে 3 বার খাওয়া যেতে পারে। আরেকটি কমপ্লেক্স মেডিসিন যেটা খেলে অনেক উপশম পাওয়া যায়, সেটা হলো ল্যাম্বোরাল ট্যাবলেট। ল্যাম্বোরাল ট্যাবলেটটি দিনে 2 বার থেকে 3 বার 2টি করে ট্যাবলেট খাওয়ার আগে বা খাওয়ার পরে খেলে উপশম পাওয়া যায়। আরেকটা এফেক্টিভ কমপ্লেক্স মেডিসিন হলো রিমলিন ফোর্ট ট্যাবলেট। রিমলিন ফোর্ট ট্যাবলেট, এটা দিনে 3 বার 2টি করে ট্যাবলেট খাওয়ার আগে বা খাওয়ার পরে খেতে হবে। তো মোটামুটি এই গেল বায়োকেমিক হোমিওপ্যাথিক মেডিসিন। এগুলো নিলে কিন্তু অনেক পেশেন্ট সুস্থ হয়। প্রতিদিন অনেক পেশেন্ট আসছে, তাদেরকে কিন্তু আমরা এই সমস্ত মেডিসিনগুলো প্রোভাইড করছি। শুধুমাত্র মেডিসিন খেলেই কিন্তু হবে না, আমাদের ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ম্যানেজমেন্ট বলতে, যদি সার্ভাইকাল স্পন্ডোলাইটিস হয়, সেক্ষেত্রে মাথায় ভারী বোঝা চাপানো যাবে না। কি হবে, সেক্ষেত্রে ভারী বোঝা চাপালে রোগ আরও বেড়ে যেতে পারে। ওষুধ খেয়ে কোনো কাজ, কোনো রেজাল্ট কিন্তু পাওয়া যাবে না। শোয়ার সময় চেষ্টা করতে হবে ঘাড়ের কাছে বা পিছন দিকে যেখানটায় ব্যাক রয়েছে, যেখানটায় ব্যান্ড রয়েছে, সেখানটায় এভাবে রোল করে একটা নরম তোয়ালে বা এই জাতীয় কিছু রোল করে এর উপরে শুতে হবে। যদি কোমরের সমস্যা থাকে বা লাম্বোরাল স্পন্ডোলাইটিস থাকে, সেক্ষেত্রে এভাবে রোল করে কিন্তু কোমরের নিচে দিতে হবে। শক্ত জায়গায় খুব শোয়া যাবে না, খুব নরম জায়গায় শোয়া যাবে না, মোটামুটি লেভেল জায়গায় শুতে হবে। ভারী কিছু কিন্তু চাপানো যাবে না, ভারী কাজ করা যাবে না, অতিরিক্ত পরিশ্রমের কাজ কিন্তু করা যাবে না। সকাল বিকাল হালকা ব্যায়াম এক্সারসাইজ করা যেতে পারে, তবে অবশ্যই একজন অভিজ্ঞ প্রশিক্ষিত যিনি এক্সারসাইজ করান তার পরামর্শ নেওয়া যেতে পারে। হালকা ফিজিওথেরাপি নিলেও কিন্তু অনেকটাই উপশম পাওয়া যায়। এই ক্ষেত্রে ফিজিওথেরাপি খুব এফেক্টিভ একটা চিকিৎসা। খাওয়া দাওয়ার ব্যাপারে খুব ঠান্ডা, খুব গরম অ্যাভয়েড করতে হবে, খুব ভারী মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে। যারা অ্যালকোহল সেবন করে, অ্যালকোহল সেবন বন্ধ করতে হবে। তবে চেষ্টা করতে হবে একটু হাইজিনেট খাবার খাওয়ার, হাইজিন মেনটেন করতে হবে, অর্থাৎ প্রপার ফুড, যে খাবারের মধ্যে কোনো রকমের বিষাক্ততা বা ফুড পয়জন যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। যাদের আইবিএস এর সমস্যা রয়েছে, তারা বিশেষ করে এই ডায়েট ব্যাপারটা কিন্তু খুব বেশি মেনটেন করতে হবে। যারা অনলাইনে চিকিৎসা নিতে যান, আমি অনলাইনে চিকিৎসা দিই। নিচের দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে আপনারা অনলাইন চিকিৎসা নিতে পারেন, ফোন করে যোগাযোগ করে নেবেন। আরেকটা কথা বলবো, যে সমস্ত দর্শক যারা বায়োকেমিক এবং ইলেকট্রো হোমিওপ্যাথি কোর্স করতে চান, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করুন। ওখানে ফোন নম্বর সব দেওয়া আছে, আপনার ফোন করে যোগাযোগ করতে পারেন। এখানে সিইএমএস, ডিইএমএস, বিইএমএস, ডিএমবিএস এই সমস্ত কোর্সগুলো স্বল্প মূল্যে করিয়ে দেওয়া হয়। আমাদের সেন্টার হলো কাঠিহাট শায়েস্তানগর রোড, লাইফলাইন লার্নিং সেন্টার অফ ইলেকট্রো হোমিওপ্যাথি। এখানে এই কোর্সগুলো কিন্তু স্বল্প মূল্যে করে দেওয়া হয়।